কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এর আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিনের একটা গ্যাপ নিয়ে আসলাম আবার কথা বলতে। তো এই মাসে বেশ কিছু বই পড়লাম এবং দেশের পরিস্থিতি নিয়ে প্রচুর টক শো দেখলাম। আসলে ফ্রি থাকলে যেটা করি আরকি সেটা হচ্ছে যে YouTube এ বসে, বসে খাবার খেতে, খেতে টক শো গুলো দেখি এবং টক শোতে প্রচুর মতামত দেখা যায়। যেহেতু দেশ নিয়ে আমাদের যে ইনফরমেশন পাওয়ার কথা সেই ইনফরমেশন পত্রিকা, টিভি অথবা আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন নেই না। তো YouTube এ যারা বিদগ্ধ লোকজন আছেন, বিতার্কিকরা আছেন আমাদের এইখানে, ওনারা যা বলেন সেইটাই শুনি। নিজে রাস্তাঘাটে বের হলে তো কিছু মানুষজনের সাথে কথা হয়, দেখা হয়। তো সেই হিসেবে দেশ নিয়ে নিজেও একটা পারসেপশন আছে আমার যে দেশে কি চলছে। তো আমরা বাংলাদেশিরা নৈতিকতার প্রশ্নে আসলে খুবই দরিদ্র একটা জনগোষ্ঠী। আমাদের নৈতিকতা কোনো দিক দিয়েই না ধার্মিক দিক থেকে না শিক্ষাগত দিক থেকে আমাদের নৈতিকতা খুব একটা নাই বললেই চলে। যেমন আমি রিসেন্ট কিছু ভিডিও দেখলাম Facebook ফিডে। যদিও সোশ্যাল মিডিয়া থেকে আমি কোনো ধরনের ইনফরমেশন নিতে চাই না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ব্রাউজ করি তখন দেখি যে আ নতুন একটা প্রজাতি বের হয়েছে না? ওরা ওই যে ক্যামেরা নিয়ে বা একটা মোবাইল নিয়ে যেকোনো জায়গায় চলে যায়। কেউ রাস্তায় খাবার বিক্রি করছে। রিসেন্টলি যেটা আগারগাঁওয়ে হয়েছে যে কেক-টেক নিয়ে সবাই বসে যাচ্ছে সেখানে খাবার বিক্রি করার জন্য। আবার এক লোক ৳১০০ ভাত আর মাংস বিক্রি করতেছে ফুটপাতে। তো ঘটনাটা হচ্ছে যে এগুলা যদি আমি নৈতিকতার বিচার করি তাহলে জিনিসগুলো কিন্তু খুবই অনৈতিক। আপনি কখনো ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। আপনি গরিব হন, বড়লোক হন, যেই হন, ফুটপাত দখল করাটাই অনৈতিক। তো আমি দেখলাম যে এদেরকে ভাইরাল করা হচ্ছে এবং এরা খুব ভালো খাবার দেয়। আপনি জেনে রাখেন যে জিনিসটা সেটা হচ্ছে যে খাবার রান্নার স্পেশাল কোনো পদ্ধতি পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। যদি মাংস রান্না করে, সবজি রান্না করে তো এই একই রকম মসলা যেগুলো আপনার হাতের কাছে এভেইলেবল আছে সেগুলা দিয়ে পাওয়া যায়। সেগুলা দিয়ে ওরা রান্না করে। এবং এইখানে স্পেশালিটি আনতে পারে হয়তো মসলার মিশ্রণ বা কতক্ষণ ধরে তার খাবার দেয়া হচ্ছে সেই হিসেবে, রান্না করা হচ্ছে সেই হিসেবে। তো স্পেশাল কোনো কিছু না যেই ফুড ব্লগাররা যাচ্ছেন এরা আসলে নিজেরা পয়সা ইনকামের জন্য কিছু ভিডিও করছেন। ওর খাবারটা যে স্পেশাল এমন কিছু না। তো দয়া করে YouTube এর ভিডিও দেখে বা Facebook এর পোস্ট দেখে, রিভিউ দেখে কখনো কোথাও খাবার খেতে যাবেন না। খাবার নিজ দায়িত্বে খেতে যাবেন। কারণ বেশিরভাগ রিভিউ হচ্ছে মিথ্যা রিভিউ। কারণ নৈতিকতার বিচারে এই সকল ফুড ব্লগাররা কোনো ধরনের রিভিউ করার যোগ্যতা রাখে না। রিভিউ করতে হলে যেই ধরনের খাবারের টেস্ট বুঝতে হয় বা নিজে রান্না করতে হয়, খাবারের উপাদান জানতে হয়, আমি তাদের কখনো এগুলা দেখি না। এটা ক্যামেরা নিয়ে চলে গেলাম। বললাম যে, "ভাই আপনি কতক্ষণ ধরে রাঁধছেন? এই যে এত লম্বা ভিড়, কি রান্ধেন না রান্ধেন?" এইগুলা আ আমার কাছে খুবই ফেক কোয়েশ্চেন মনে হচ্ছে। তো ওদেরকে কাউকে ভাইরাল করে দেওয়া হচ্ছে এবং এরা সবাই ফুটপাত দখল করে ব্যবসা করছে। অনৈতিকভাবে ব্যবসা করছে যেই জিনিসটা। অটোরিকশা ধরেন অবৈধ। কেউ যদি কাউকে অটোরিকশা দান করে সে হচ্ছে একটা অবৈধ কাজে হেল্প করতেছে। যত যাই হোক, গরিব হোক যাই হোক, অনৈতিক জিনিস মানে অনৈতিক। আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এটাই হচ্ছে জগতের রীতি। রাস্তায় উল্টা পথে বাইক চালানো, ফুটপাতে বাইক উঠিয়ে দেওয়া, যেখানে সেখানে পার্কিং করা, যেটা আমাদের বাসগুলা সবচেয়ে বেশি করে। কারণ প্রাইভেট কার বা বাইকার যারা আছে এরা বেশিরভাগ সময় যেহেতু নিজেদের জিনিসপত্র চুরি যাওয়ার ভয় থাকে ওরা খুব একটা বাধ্য না হলে কোথাও পার্ক করে না। কিন্তু বাসগুলা যেখানে সেখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিশাল একটা জ্যাম লাগিয়ে দেয়, এটা আমি দেখেছি। তারপর ময়লা ফেলা নিয়ে তো আমি সবসময় কথা বলি যে অযথা যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য আপনি ফেলে দিবেন না, কিন্তু বাঙালিরা এটা বেশি করে। তো নৈতিকতার যদি ছোটখাটো বিচারগুলো আমি ধরেন কোনো একটা ফরেনারকে আমি ছেড়ে দিলাম, উন্নত বিশ্ব বলতে যাদেরকে বুঝি আমরা তাদেরকে আমি ঢাকার রাস্তায় ছেড়ে দিলাম, বাংলাদেশের রাস্তায় ছেড়ে দিলাম এবং উনি হেঁটে, হেঁটে দেখলো যে মানুষজন কিরকম করে, কিভাবে রাস্তাঘাট নোংরা করে। তো উনার কাছে যদি মনে হয় যে নৈতিকতার একটা লেভেল আছে যে একটা দেশের জনগণ কি পরিমাণে পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তো সেই বিচারে আমরা হয়তো 0 থেকে 1 এর মধ্যে থাকবো। স্কেলটা যদি 10 এর হয় আমরা 0 থেকে 1 এর মধ্যে থাকবো যে আমাদের আসলে নৈতিকতার বিচার খুবই খারাপ। আর আরেকটা জিনিস যেইটা আমি এখন খুব একটা খেয়াল করতেছি, যেহেতু প্রচুর টক শো দেখলাম এই গত কয়েকদিনে, সেটা হচ্ছে যে দেশের সবাই রাজনীতি নিয়ে কমেন্টস করছে। সবাই যারা রাজনীতি বিশ্লেষক তারা তো আছেন, কোনো ডাক্তার কমেন্টস করছেন, কোনো উকিল কমেন্টস করছেন, সাধারণ জনগণ কমেন্টস করছেন, সবাই মানে ভাবখানা এমন হচ্ছে যে সবাই রাজনীতি করছেন। মানুষ রাজনৈতিক প্রাণী এটা আমি জানি, কিন্তু রাজনীতি নিয়ে সবাইকে কি কমেন্টস করতে হবে? মানে আপনার যদি ন্যূনতম আইডিয়া না থাকে যে বাংলাদেশের পাওয়ার পলিটিক্স কিভাবে চলে বা পাওয়ার ভ্যাকিউম ক্রিয়েট হলে কাদের উত্থান হয় এই ধরনের জিনিসপত্র, তাহলে আপনি আসলে পলিটিক্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরেকজনের সাথে মারামারি করা, কমেন্টস করাটা এই জিনিসটা আসলে খুব খারাপ। শুনুন, জানুন, দেখুন, একদম প্রয়োজন না হলে দরকারে কমেন্টস করবেন না। আর আমার যেই উপদেশটা থাকে
সেটা হচ্ছে যে আমার পার্সোনাল যাদেরকে আমি চিনি জানি বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে, সেটা হচ্ছে রাজনীতি সবার করতে হবে না, সবার রাজনীতি করার দরকার নেই। আপনি নিজের কাজ করুন, নিজে উন্নতি করার চেষ্টা করুন, এটাই হচ্ছে গিয়ে মূল কথা। কারণ যে কোনো একটা ঝামেলার মধ্যে বা কোনো একটা ঘটনা ঘটলে আপনাকে পক্ষ নিতে হবে। মানুষ যেহেতু রাজনৈতিক প্রাণী, সে করে কি একটা পক্ষ, খারাপ পক্ষ বা ভালো পক্ষ যেটাই হোক, সে একটা পক্ষ নেয়। আপনার পক্ষ আপনার কাছে ভালো, ওর পক্ষ ওর কাছে ভালো, এবং কেউই খারাপ না। আদতে দেখা যায় যে দুই দলেই খাপ কাজ করছেন এই পক্ষ নিতে গিয়ে। তো পক্ষ কি আসলে নেওয়া উচিত? আমার মতে হ্যাঁ, পক্ষ নেওয়া উচিত। পক্ষ নেওয়া উচিত। ন্যায় বা অন্যায়ের যখন একটা ক্ল্যাশ হয় তখন আসলে পক্ষ নেওয়া উচিত। কারণ একমাত্র শিশু আর পাগলবাদে আর কেউই নিরপেক্ষ না। কারণ শিশুরা হচ্ছে খুবই স্বার্থপর হয় নর্মালি, সে যেখানে খাবার পাবে, আদর পাবে, সে সেই জায়গাটা যাবে। আর পাগল আসলে কিছুই বোঝে না। তো এরাই হচ্ছে গিয়ে একমাত্র নিরপেক্ষ হয়। আর যদি কোনো জায়গায় যুদ্ধ হয় বা লোকজনকে শোষণ করা হয়, তাদের অধিকার খর্ব করা হয়, তো সেই জায়গায় নিরপেক্ষ থাকার মানে হচ্ছে আসলে দুর্বলের উপর অত্যাচারকে সায় দেওয়া। তো সেই কারণে আপনাকে সবসময় একটা পক্ষ নিতে হয়। তো স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই পক্ষ শাসন করে এরা কিন্তু সবসময় বলে বেড়ায় যে আমরা আসলে সুশাসন করছি, আর যারা শাসন করে না তারা বলে যে দুঃশাসন চলছে। আর জনগণের নামে কিন্তু সবকিছু হয়। কেউ যখন কোন একটা পলিটিক্যাল দল এখনো ধরেন তাদের খুব বেশি প্রচার প্রসার হয় নাই বা অনেক প্রচারিত একটা পলিটিক্যাল দল, আমি যেহেতু পক্ষ না নিয়ে ভিডিও করার চেষ্টা করছি, আমি কোনো পলিটিক্যাল দলের নাম বলবো না। তো তারা কিন্তু যখন কোনো একটা জিনিস নিয়ে আসে, টকশোতে বলে বা পত্রিকায় বলে, বিবৃতি দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে যে জনগণের পক্ষ থেকে আমরা বলছি। তো সেই জনগণের মধ্যে কিন্তু আমিও পড়ি, আপনিও পড়েন। তো আপনি মনে করে দেখেন তো শেষ কোনবার আপনাকে জিজ্ঞেস করে বা আপনার ভোট নিয়ে তারপর ওনারা এই কথাগুলো বলেছেন? ওনারা কিন্তু এই কথাগুলো আপনাকে আমাকে জিজ্ঞেস করে বলেন না, অথচ ওনারা এই ধরে নিয়েছেন যে ওনাদের যে সাপোর্টার আছে অল্প কিছু, এটাই হচ্ছে গিয়ে টোটাল জনগণের অংশ। তো গণতান্ত্রিকভাবে আমরা যে জিনিসটা করতে চাই একটা গণতান্ত্রিক দেশে, সেটা হচ্ছে যে যে কোনো জিনিস নির্বাচিত সরকার করবে। অনির্বাচিত সরকারের আসলে কোনো কিছু করার এখতিয়ার নাই। তারপরেও আমাদের দেশে অনির্বাচিত হয়েও কিন্তু অনেক ক্ষমতা দখল করা হচ্ছে এবং অনেক কাজকর্ম করে ফেলা হচ্ছে। এর মধ্যে সবাই আর কি সবার আখের বোঝাচ্ছেন যে যেভাবে পারছেন। তো একটা দেশে যেখানে অনেকদিন ধরে একটা গুড নির্বাচন হয় না, সেখানে সবচেয়ে বড় মুভমেন্ট হচ্ছে গিয়ে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচিত সরকারই ঠিক করবে, মেজরিটির যে ভোটে যারা আসবে ওরাই ঠিক করবে যে দেশ আসলে কিভাবে চলবে। এবং কিছু লোকজন এর মাঝখানে দেখা যাচ্ছে উগ্র হয়ে যাচ্ছেন, খুব আশেপাশের দেশের সাথে এ খারাপ ও খারাপ এগুলো নর্মালি বলে বেড়াচ্ছেন। তো এইগুলার ফলে কি হয় যে ওনারা যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন যে যুদ্ধ করব, আমরা এই করবো। আসলে যুদ্ধ করার মতো শক্তি বা সামর্থ্য বাংলাদেশের আছে বলে আমার জানা নাই। আমাদের আর্মি, পুলিশ সবই হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে খুবই ছোট, এবং ওনাদের সামর্থ্য কতটুকু এটা ওনারা নিজেরাই জানেন। কিন্তু এই জিনিসটা আমার মাথায় হিট করেছে খুব, সেটা হচ্ছে যে শান্তির বদলে কেউ যদি যুদ্ধের কথা বলে, কখনো যুদ্ধের কথা বলে, তবে সেই মানুষটা কিন্তু খুবই হিংসাত্মক এবং ভয়ঙ্কর। এই জিনিসটা জেনে রাখুন। সবার আগে শান্তি প্রচেষ্টার চেষ্টা করতে হয়, তারপর হচ্ছে একদম যুদ্ধ হচ্ছে আপনার শেষ রিসোর্ট, যে আমি আর পারছি না, আমাকে এখন নিজেকে আত্মরক্ষার্থে যুদ্ধে নামতেই হবে। কারণ কি, একটা যুদ্ধ হলে কিন্তু যারা সমাজের আপার ক্লাস আছেন, আপার ক্লাসদের কিন্তু কোনো সমস্যা হয় না মোস্ট অফ দ্য টাইম। তারা হয়তো কিঞ্চিত সময়ের জন্য প্রবলেমে পড়েন, কিন্তু যে গরিবেরা আছে তাদেরকে দিতে হবে হচ্ছে গিয়ে সন্তান, তাদেরকে সোলজার পাঠাইতে হবে। তো সেই সোলজারগুলা কিন্তু আসবে হচ্ছে গিয়ে গরিব ঘর থেকে। বড় লোকেরা হয়তো অর্থ দেবে। আর যুদ্ধ শেষ হলে কিন্তু গরিবরা কি ফেরত পাবে জানেন? তাদের সন্তানের লাশ ফেরত পাবে, আর কিছু না। তো যুদ্ধ সবসময় একটা ভয়ঙ্কর জিনিস। আমি সবসময় যুদ্ধের বিপক্ষে, এবং আমার মনে হয় আমি যুদ্ধের বিপক্ষেই থাকবো। যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, বরঞ্চ সমস্যাকে সাপ্রেস করা। একটা প্যারাসিটামলের মতো। প্যারাসিটামল যেমন আপনার বডির কোনো ব্যথাকে আসলে ঠিক করে না, সে হচ্ছে কিছু সময়ের জন্য ব্রেইন আর নার্ভের মাঝখানে যে সংযোগ আছে ওটা দিয়ে ওটাকে ব্লক করে দেয়, যে আপনি আর ব্যথাটা পাচ্ছেন না। এই ব্যথা উপশম যাকে বলে, আপনার প্রবলেমের সলিউশন করতেছে না। যুদ্ধ হচ্ছে এরকম একটা জিনিস। তো নৈতিকতার বিচারের কথা তো বললাম, যে আমাদের দেশের মানুষজনের নৈতিকতার বিচার যদি ধরি, তো সেই হিসেবে আমরা হয়তো 1 পাবো বা 0 পেতে পারি। আর এখন একটা পরের কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যখন উদাহরণ দিই দেশের বাইরের, আমরা তো খুব খারাপ, সবাই বলে বেড়ায় যে বাংলাদেশ খুব খারাপ, আমাদের দেশের জনগণ খারাপ, আমাদের মেন্টালিটি খারাপ, যে কারণে রাজনৈতিক দলগুলা জনগণের ম্যান্ডেট নিয়ে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত হয় না।
আমরা সবসময় উদাহরণটা নিয়ে হচ্ছে উন্নত বিশ্বের। আমাদের নিজেদের ঝগড়াঝাটি হলে কিন্তু আমরা ডেকে নিয়ে আসি যে ইউএনকে ডেকে নিয়ে আসতে হবে, আমেরিকাকে ডেকে নিয়ে আসতে হবে, ভারতকে ডেকে নিয়ে আসতে হবে, পাকিস্তানকে ডেকে নিয়ে আসতে হবে, সবাইকে ডেকে নিয়ে এসে একটা বিচার করতে হবে যে বাইরের একজন কেউ এসে, লাইক আমাদের ভোট হইলেও কিন্তু আমরা বাইরের থেকে লোকজনকে ডেকে নিয়ে আসি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, এখান থেকে যে ভাই দেখেন তো আমাদের ভোটটা কি ঠিক হচ্ছে নাকি। প্লাস বিচারের জন্য, লোনের জন্য, খাবারের জন্য, শিক্ষার জন্য আমরা কিন্তু বাইরে যাই। এই যে বাইরে বলতে আসলে আমরা কোথায় যাই? আমরা হচ্ছে উন্নত বিশ্ব বলি ওদেরকে। তার মানে হচ্ছে ওরা হচ্ছে উন্নত বিশ্ব আর আমরা হচ্ছে অনুন্নত বিশ্ব। তো উন্নত বিশ্ব, ওরা কেন উন্নত বিশ্ব আর আমরা কেন অনুন্নত বিশ্ব? ওরা কি উন্নত হচ্ছে কি ওদের টেকনোলজিক্যাল দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, নাকি শিক্ষা, সচেতনতা, জীবনবোধ, শিল্প, সাহিত্য সবকিছুতে ওরা উন্নত আর আমরা হচ্ছে অনুন্নত? তো শিল্প সাহিত্যে যদি আমরা অনুন্নত থাকি তো সেটা উন্নতি করা যায়। আমাদের কিন্তু প্রচুর শিল্প সাহিত্য সংস্কৃতির একটা ধারা আছে। বাংলা শিল্প সাহিত্য কিন্তু প্রচুর এনরিচড একটা পোর্শন। আমাদের রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, আরো অনেকে আছেন, আমি এই দুইজনের নাম বললাম শুধু। আর মূল জিনিসটা হচ্ছে আপনি যখন চিন্তা করেন যে বাংলাদেশিরা পয়সা উপার্জনের জন্য কোথায় যায়, শিক্ষার জন্য কোথায় যায়, আর চিরস্থায়ীভাবে থাকার জন্য কোন দেশগুলোকে সিলেক্ট করে। তো পৃথিবীর সব দেশেই অল্প স্বল্প অপরাধ হয়। অপরাধের ভিত্তিতে আমি উন্নত আর অনুন্নত ধরছি না, কারণ অনেকেই মানে বলার সময় বলে ফেলেন যে ওদের দেশও তো অপরাধ হয়, তাহলে ওরা উন্নত হলো কিভাবে? অপরাধ কিন্তু পৃথিবীর সব জায়গায় হয়। যে জিনিসটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে অপরাধ হওয়ার পরে, একটা অপরাধ যখন সংগঠিত হয়ে গেছে সেটা বিচার কত দ্রুত হচ্ছে এবং আসামিদের কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং আমি সুশাসন পাচ্ছি কিনা, আইনের শাসনটা পাচ্ছি কিনা, এই হিসেবে উন্নত বিশ্বকে আমরা ধরি। আর শিক্ষার জন্য কিন্তু আমাদের লোকজন, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের যারা আছে, ম্যাসিভের কথা বলছি আমি, তারা কিন্তু কখনো মিডল ইস্টের দিকে যায় না শিক্ষার জন্য। লাইক আমি সৌদি চলে গেলাম, কাতার চলে গেলাম, দুবাই চলে গেলাম শিক্ষার জন্য, ওইখানে হয়তো ভালো ইউনিভার্সিটি আছে একটা দুইটা, চলে গেলাম। বাংলাদেশের কিন্তু বেশিরভাগ যায় হচ্ছে কি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অথবা ইউএসএতে অথবা কানাডাতে, যে শিক্ষা ওদের ওইখানে ভালো আছে। তো উন্নত বিশ্ব কাদের আমরা বলি আর কি, তো ওইখানে যাই আমরা। আর পয়সা ইনকামের জন্য বাংলাদেশি যেই অশিক্ষিত জনগোষ্ঠী আছেন বা লেবার আছেন যারা, আমার কথা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। সত্যি কথা সবসময় রূঢ় হয় এবং সত্যি আসলে পছন্দ করার কোনো বিষয় না। আপনি পছন্দ না করলেও সত্যই থাকবে। সেটা হচ্ছে পয়সা উপার্জনের জন্য আমরা যেই লেবার কোটায় যাদেরকে পাঠাই ওদেরকে কিন্তু আমরা মিডল ইস্টে পাঠাই, সৌদি, কাতার, দুবাই, বিভিন্ন জায়গায় পাঠায় এবং ইতালি, এই সকল জায়গাগুলো বাংলাদেশিরা যায় আর কি। তো থাকার জন্য যদি চিরস্থায়ীভাবে কাউকে থাকার কথা বলে যে আপনি আজীবন থাকতে পারবেন বা পার্মানেন্ট রেসিডেন্সি পিআর নিয়ে আপনি চলে যান কোথায় যাবেন, তো বেশিরভাগের কিন্তু চুজ থাকে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলা, হয়তো ইউএসএ সবার টপ লিস্টে থাকে। তারপর হচ্ছে কানাডার দিকে থাকে, ইংল্যান্ডে প্রচুর বাঙালি আছে, বাঙালি গেছে হয়তো লেবার হিসেবে গেছে, কিন্তু এখানে গিয়ে থেকেও গেছে, ব্যবসা বাণিজ্য করছে, সবকিছু করছে। তো আপনি যাদেরকে পাঠাবেন, যেখানে যাদেরকে পাঠাবেন ওরা সেইভাবেই কিন্তু আপনার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে। লাইক সৌদিয়ানদের কাছে বা মিডল ইস্টের লোকজনের কাছে বাঙালি হচ্ছে গিয়ে দরিদ্র একটা জনগোষ্ঠী, কারণ হচ্ছে আমরা এখানে সব লেবারদের পাঠিয়েছি, ওরা এখানে কাজ করে আমাদের দেশে রেমিটেন্স পাঠায়। আমেরিকার কিছু পোর্শন হয়তো জানে যে বাংলাদেশি স্টুডেন্টরা এখানে আসে, এরা পড়াশোনা করে, এরা শিক্ষিত, এখানে থাকে অবশ্য শিক্ষিত। তো এই যে আমি কাদেরকে এক্সপোর্ট করতেছি দেশের বাইরে, তারা কিন্তু আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে ওইখানে। এমন না যে আপনার যে এমবাসি আছে ওইখানে, বাংলাদেশের এমবাসি আছে ওইখানে, ওই এমবাসি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। একটা কান্ট্রি রিপ্রেজেন্ট করে ওই দেশের ট্রাভেলাররা এবং ওই দেশের পরিব্রাজকরা যারা ওইখানে স্থায়ী বা অস্থায়ী বসবাসের জন্য জানছে। তো উন্নত বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝি এরা হচ্ছে উন্নত বিশ্ব। কিসে উন্নত আপনারা কি বুঝতে পারছেন? কিসে উন্নত? ওরা শিক্ষায় উন্নত, কারণ আমরা শিক্ষা গ্রহণের জন্য যে সকল জায়গাগুলোতে যাই বা যেই দেশগুলো আমাদের প্রিফারেবল, ওরা হচ্ছে উন্নত বিশ্ব। আমরা ওদেরকে ফলো করার চেষ্টা করি, ওদের আইন কানুন নেওয়ার চেষ্টা করি। আর আমরা পয়সা ইনকামের জন্য, শুধুমাত্র পয়সা ইনকাম, যে আমার কোনো ধরনের ক্রেডেন্সিয়াল নাই, আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, এক্সপার্টিস নাই কোনো কাজে, কিন্তু আমি ওই দেশে গেলে লেবার হিসেবে, মানে আমার বডি ভাড়া যেটাকে বলি আমরা, যে আমি আমার শ্রম দিয়ে যেই জায়গা থেকে ইনকাম করতে পারবো, ওইগুলো হচ্ছে আমাদের শ্রম বাজার, ওইখানে যাই। আমরা কিন্তু ওদেরকে ফলো করতে চাই না। আসলে ওদের পয়সা আছে কিন্তু আমরা ওদেরকে ফলো করতে চাই না। তো উন্নত আর অনুন্নত বিশ্বের মধ্যে তফাৎটা আপনি মনে হয় আশা করি বুঝতে পারছেন। এরপরও তো অর্থনৈতিকভাবে অনেক কিছু আছে, যে কাদের জিডিপি ভালো, কারা আর্মস পাওয়ারে এগিয়ে আছে। তা আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার অবশ্য পছন্দ হচ্ছে ইউরোপের দিকটা, কারণ হচ্ছে যে ইউরোপের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস অনেক এনরিচড, এবং রেনেসার যেই জাগরণ হয়েছিল সে রেনেসা ইউরোপ থেকে উঠে এসেছিল। তো এই কারণে আমি যদি উন্নত বিশ্ব বলি, আমি বলি যে ইউরোপিয়ান কালচারের কথা সেইটা। তো প্রত্যেকটা দেশের কালচার ডিফারেন্ট,
প্রত্যেকটা দেশের মানুষজন, খাদ্যাভ্যাস সবকিছু ডিফারেন্ট। আপনি যখন বাংলাদেশ থেকে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে ধরেন আমি 100 লোক পাঠালাম ইউরোপে, তো এখানে গিয়ে সে কিন্তু একটা কালচারাল ক্লাসের মধ্যে পড়ে, যে আমার কালচারের ওদের কালচারের মধ্যে মিল নাই, খাদ্যাভ্যাসে মিল নাই, আচার আচরণে মিল নাই। তো আমরা যখন ওদেরকে উন্নত বলি হচ্ছে ওদের স্বভাবের কারণে। আমরা অনুন্নত হচ্ছে আমাদের যে অনৈতিক কাজকর্ম এবং নৈতিকতা, আমরা কোনটাকে নৈতিক ধরি আর কোনটাকে অনৈতিক ধরি আমরা সেই জিনিসটা জানি না। সেই কারণে যেমন ইউরোপের লোকজন হয়তো রাস্তাঘাটে ময়লা ফেলতে 2বার চিন্তা ভাবনা করবে, আমরা চিন্তা ভাবনা করবো না। তো এই নৈতিক আর অনৈতিকতার মানদণ্ডে কিন্তু আসলে সভ্যতা বদলায় যায়। তো আমাদের দেশে যতই উন্নয়ন হোক, যতই গভর্নমেন্ট আসুক, যতই আমরা চিল্লাফাল্লা করি টকশো গুলাতে, আমরা উন্নত এবং আমরা যত ইনফ্রাস্ট্রাকচারই বানাই, মেট্রো রেল একটা হয়েছে আরো 4টা-6টা বানাই দিলাম, ব্রিজ আরো অনেকগুলো বানাই দিলাম, বিশাল বড় বড় বিল্ডিং বানাই দিলাম, আমাদের সভ্যতা কিন্তু উন্নত হবে না, আমরা সভ্য হবো না। সভ্যতা বলতে আমরা যে জিনিসটা বোঝাই বা উন্নত বিশ্ব বলতে যে জিনিসটা বোঝাই, ওইটা ওদের আচরণে প্রকাশ পায়, ওদের আর্মস পাওয়ারে প্রকাশ পায়। তো যেহেতু আমাদের আর্মস পাওয়ার নাই, তো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের আচরণ উন্নত হওয়া এবং নৈতিকতার মানদণ্ড কোনটা সেটা ঠিক করা। এবং আমি সবসময় এটা বলি, যেহেতু আমি বলেছি যে সত্য আসলে খুবই রূঢ়, সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো ধর্মই যদি আপনাকে শেখায় যে আপনি সেরা এবং বাকি সবাইকে ডিমিনিশ করে রাখতে হবে, নিচে রাখতে হবে, তো সেইটা আসলে খুব খারাপ একটা জিনিস। ধর্ম থেকে নৈতিকতা জিনিসটাকে আলাদা করতে হবে। নৈতিকতার মানদণ্ড আসলে ওইভাবে ঠিক করা যায় না যে আপনি ধার্মিক হলে আপনি নৈতিক আর আপনি অধার্মিক হলে আপনি নৈতিক না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আবার আমার আমিতে দেখা হবে সামনে। বাংলাদেশি পাঠক যারা আছেন তারা অবশ্যই মাসুদ রানার সাথে পরিচিত। কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা। অনেকদিন পরে মাসুদ রানার আরেকটা বই পড়লাম, সেটা হচ্ছে নরকের শহর। যদিও এর ফ্ল্যাপে লেখা আছে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, নরকের শহর কাজী মাইমুর হোসেন বইটা লিখেছেন। অনেকদিন পরে আসলে আমি স্পাই থ্রিলার পড়লাম। মাসুদ রানা মূলত স্পাই থ্রিলার। তো এইখানে মাসুদ রানার যে ইন্ট্রো দেয়া থাকে সবসময়, সেইটা একটু যদি দেখেন, লেখা আছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে, বিচিত্রতার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি, কুমুলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর, একা টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ে না। এই লাইনটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং এইটা ওর যেই পরিচিতিটা দেয়া আছে মাসুদ রানা কে, ইন্ট্রোটা, সেই ইন্ট্রোটা কিন্তু সেই প্রথম থেকে একই রকমই আছে, কনসিস্টেন্সি ধরে রেখেছে, কোনো কিছু চেঞ্জ হয় না এখানে, সেটা ভালো। তো মাসুদ রানার সেরা কিছু বইয়ের কথা যদি আমাকে বলতে বলা হয়, তাহলে আমি হয়তো যে আগের বইগুলো পড়েছি আমি, তো সেইখানে আমি নাম নিতে পারি কয়েকটার, যেমন বিস্মরণ, প্রতিহিংসা, সংকেত, সেই উসেন, অগ্নিপুরুষ, আই লাভ ইউ ম্যান, মুক্ত বিহঙ্গ, মিশন তেল আবিব, এই বইগুলো। অনেকের কাছে আরো কিছু ভালো বই আছে, যেমন কালো ফাইল, স্নাইপার, আক্রমণ, হ্যাকার, এই বইগুলো ভালো। কিন্তু এই বইটা হচ্ছে গিয়ে মাসুদ রানার 471তম বই এবং কাজী মাইমুর হোসেনের। খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে এই বইটা আসলে থ্রিলারের কোনো ক্যাটাগরির মধ্যে আমি ফেলতে যাচ্ছি না। প্রথমত এইটা হচ্ছে অতিরিক্ত বর্ণনা বইটার মধ্যে দেয়া আছে, আর ভাষা খুবই দুর্বল। এই গল্পকে থ্রিলার বললে আসলে থ্রিলার অপমান করা হবে, মানে একটা রোমাঞ্চ কিংবা ডিটেকটিভ ইনভেস্টিগেশনের যেই ক্ষুরধার মস্তিষ্ক, তার কোনো কিছু এটার মধ্যে নাই। এবং সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে জায়গায় বেজায়গায় অহেতুক অনেক কথাবার্তা বলা হয়েছে। তো মাসুদ রানা ভক্তরা মন খারাপ করবেন না, মাসুদ রানা অনেক ভালো বই আছে, বইটা আমার কাছে অত ভালো লাগে নাই। সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার কিছু নাই আসলে। বাংলাদেশে হুমায়ুন আহমেদ যেমন জনপ্রিয়, সুনীল গঙ্গোপাধ্যায় একই রকম ভাবে জনপ্রিয়। তো বেশ কিছুদিন আগে আমি তার একটা সংকলন কিনেছি, হাসান মেহেদির করা সংকলন, এবং এই সংকলনে গল্প এবং কবিতা সহ, উপন্যাস, কবিতা, গল্প সহ বেশ কিছু লেখা আছে তার। সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজের হাতে লেখা আছে এই বইয়ের জন্য করা, যে বাংলা প্রকাশ নির্বাচিত রচনাবলী প্রকাশ করেছেন। নিজের লেখা সম্পর্কে ভূমিকায় কিছু লেখা মানায় না, ধন্যবাদ জানাই। এটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখে দিয়েছিলেন এই সংকলনের জন্য। তো তার এইখানে হুমায়ুন আহমেদও একটা ভূমিকা লিখেছিলেন। হুমায়ুন আহমেদ ভূমিকা লিখেছিলেন যে তার বয়স 75, তিনি অন্য দেশে বাস করেন, হঠাৎ হঠাৎ তার সঙ্গে আমার দেখা হয়, এই মানুষটার জন্মদিন আমার বাসায় পালন করা হবে। এইটা হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদ বলছেন যে তার বাসায় সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন করা হবে। তো একটা লেখক
কি পরিমাণে ইনফ্লুয়েন্সিয়াল হলে বা তার লেখা মানুষজন পছন্দ করলে যে অন্য একটা দেশে অন্য এক লেখকের ভাষায় তার জন্মদিন পালন করা হয়, তো ভালো। এবং এই ভূমিকাটা অনেক বড়, হুমায়ুন আহমেদ লিখে দিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য। তো ওনাকে শুভ জন্মদিন জানিয়েছিলেন। আপনারা যদি বইটা কেনেন আপনারা পড়তে পারবেন, এত বড় দেখে আমি এখানে পড়ছি না। প্রথম যে উপন্যাসটা তার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ছবির মানুষ উপন্যাসটা। এবং উপন্যাসটা কোনো থ্রিলার উপন্যাস না, কোনো অ্যাকশন উপন্যাস না, কোনো গোয়েন্দা উপন্যাস না। উপন্যাসটা হচ্ছে গিয়ে অনেকটা জীবনের গল্প, বহমান নদীর মতো। আর কিছু ছোটখাটো ইনফরমেটিভ ভুল আছে এই বইয়ের মধ্যে। যাই হোক, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই ভুল ধরা না, এটা হয়তো মিস্টেক হতে পারে। যেমন এক জায়গায় হার্ট স্ট্রোকের কথা বলা হয়েছে, হার্ট স্ট্রোক হয় কিনা আমি জানি না। তো গল্পের মূল ঘটনা হচ্ছে যে কিছু নকশালরা যখন আন্দোলন করত ব্রিটিশদের বিরুদ্ধে, তো সেই সময়কার কিছু বিপ্লবী লোকজন আবার আন্দামান জেলে যাচ্ছেন এবং একটা বড় লঞ্চ বা জাহাজে করে তারা যাচ্ছেন ওই দিকে। এবং এই যাত্রাপথের গল্পটুকুই উঠে এসেছে তার এই ছবির মানুষ গল্পের মধ্যে, যে তারা তখন কেমন ভাবে জীবনযাপন করতেন, এখন গিয়ে আবার কি দেখবেন, তাদের আশা কি ছিল দেশ নিয়ে, এই সব কিছু নিয়ে একটা প্রাঞ্জল ভাষার বর্ণনা আছে। এবং অনেকে যারা নকশাল আন্দোলন কিরকম ছিল সেটা জানতেন না, বা নকশালরা কেন আন্দোলন করতো, তাদের মনোভাব কি ছিল, তার কিছুটা হলেও কিন্তু আপনি এইখানে পাবেন। এবং পরের দিকের জেনারেশনগুলোর কি অবস্থা হয়েছে। আমি আসলে এই ধরনের গল্প সহজে পড়ি না, যেহেতু জিনিসটা হচ্ছে যে গল্পের কোনো একটা উদ্দেশ্য থাকতো। এবং আমার কাছে মনে হয়েছিল যে এই ছবির মানুষ গল্পের আসলে কোনো উদ্দেশ্য নাই, এটা হচ্ছে একটা বর্ণনা, কিছু মানুষের আক্ষেপের গল্প যে আমরা কি দেশ চেয়েছিলাম আর কি দেশ পেয়েছি। এখানে দেশভাগের কথা আছে, আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কথা অল্প এক জায়গায় উল্লেখ করা আছে। তো বেশ ভালো লেগেছে। এই সংকলনটা খুব জোস একটা সংকলন সেরা সুনীলের। তো আমি এটা এখনো পড়ছি এবং সুনীলের কবিতার ভক্ত আমি অনেক আগে থেকেই। তো সুনীলের সেই ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি কবিতাটা আমার খুব প্রিয় ছিল। তো সুনীল আসলে নিজের কবিতা দিয়ে কখনো তিনি যেটাকে বলে স্যাটিসফ্যাকশন মনে হয় সেটা কখনো অনুভব করেন না। এটি অনবরত তিনি এক্সপেরিমেন্ট করে গেছেন তার বিভিন্ন কবিতাগুলো নিয়ে। এবং সুনীলের কবিতার সবচেয়ে মূল যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আধুনিকতা আর ঐতিহ্যের একটা মিক্স আছে সুনীলের কবিতার মধ্যে। এবং সুনীল শব্দ নিয়ে প্রচুর খেলতেন, নতুন নতুন শব্দ নিয়ে খেলতেন, শব্দ ভাঙচুর করতেন। এবং তার কবিতাগুলোতে ছন্দ আমি খুব পাই নাই, ছন্দের কবিতা তার আমি দেখি নাই কখনো। উনি যেই ক্যারেক্টারটাকে ফেমাস করছেন তার কবিতার মধ্যে সেটা হচ্ছে মীরা। যেমন হুমায়ুন আহমেদ অনেকগুলো ক্যারেক্টারকে ফেমাস করতেন, মিসির আলীর মতো, হিমুর মতো, শুভ্র, কিছু নাম, নীলা। তো এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার নায়িকা সবসময় ছিল নীরা। তো ওনার দীর্ঘ কবিতা নীরা হারিয়ে যাও না, আমি দুই একটা লাইন পড়ি। আমি জানি কবিতা সবাই পড়ে না, কবিতা সবার পছন্দ না, কারণ কবিতা হচ্ছে গিয়ে সেই জিনিস যেখানে কোনো কিছু না বুঝিয়েও কবি তার একটা মিশ্র আবেগ প্রকাশ করতে পারেন এবং কাউকে ব্যাখ্যা করতে হয় না, কবির কোনো উপদেশ দেওয়ার নাই, তারপর কোনো ব্যাখ্যা করার দরকার নাই, কাউকে উদ্দেশ্য করে কিছু বলার দরকার নাই, কিন্তু নিজের আবেগকে কবি নিজের মতো করে যেরকম ভাবে লিখছেন একমাত্র কবি বাদে কেউ বলতে পারবে না কবিতায় কি বোঝানো হয়েছে মূল। তো ওনার উপমা ও উপমেয় একটা ছোট কবিতা আমি সেটা একটু পড়ি। সেটা হচ্ছে, খুব ইচ্ছে করে আমি এই বাংলার রূপ, মাঝে মাঝে মুগ্ধতার উপমায় লিখি, উপমা নির্মাণে কত ছলাকলা, কেমন সহজ, আহা অন্যরা জানে না। প্রকৃতির উপমেয়, রঙ্গুলি শব্দ মেখে লেগে থাকে দিগন্তের এপারে ওপারে। তবু মালদার এক ভাঙন উন্মুখ গ্রামে শঙ্খচিল ঘুরে ঘুরে আমাকে যে উড়ালের আলপনা দেখায়, তার কোনো চিত্রকল্প ভাবার আগেই কেন জীবনানন্দের প্রতি খুব রাগ হয়। চিল কাব্য, নদী কাব্য লিখে পরবর্তী প্রজন্মের মাথাটি খেয়েছেন। ওই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে মাঝে আঁকা বাঁকা ভঙ্গিমায়, ওদের কি উপমার অপমানে কবিত্ব ফলাতে পারে কেউ? প্লাবনে দরজা ভাঙে, কবিতা ভাসে না বটে, কারা সব কাঁদে। আরো দূর, রূপ নেই, রস নেই, গন্ধ নেই, এ কোন জীবন? হাত খসে পড়ে কলম, হাত থেকে খসে আমি লাইনটা আবার পড়ি, হাত থেকে খসে পড়ে কলম, কাগজ স্বপ্ন দেখি কৈশোরের, সেই কৈশোরের এক হাতে তরবারি, অন্য হাতে ধরা শান্তি পারাবাদ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওনার কিছু শব্দচয়ন এবং কিছু লাইন সেটা আসলে কি বুঝিয়েছেন উনি নিজেই জানেন। তবে আপনি সুনীলের কবিতা পড়লে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে মনে হবে যে সুনীল শহরের মাঝখানে বসে একটা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা কখনো তার ফুলফিল হয় নাই।
এই ধরনের একটা ফিল হয় সুনীলের কবিতা পড়লে। যেমন হাত থেকে খসে পড়ে কলম কাগজ, স্বপ্ন দেখি কৈশোরে, সেই কৈশোরের এক হাতে তরবারি অন্য হাতে ধরা শান্তি পারাবার। সুন্দর। তো সুনীল আমার প্রিয় কবিগুলোর একটা, এবং এই বইয়ের সংকলনটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্পেশালি প্রথম দিকের যেই ছবির মানুষ উপন্যাসটা, সেটা খুব ভালো লেগেছে। এবং প্রবন্ধ আছে কিছু, প্রবন্ধে উনি বঙ্কিমচন্দ্রের কথা বলেছেন এবং বঙ্কিমচন্দ্র কি কি করেছিলেন সেই হিসেবে বাংলা সাহিত্য কিভাবে মুভ করেছে, তখনকার দিনের রাজনীতি। আর মানে ওনার পছন্দ ছিল কি বঙ্কিম, শরৎচন্দ্র বা কে ছিল, এই জিনিসগুলা কিন্তু আপনি এই বইটা পড়লে মোটামুটি ভাবে জানতে পারবেন যে। এবং ওনার একটা প্রবন্ধ ছিল কবিতার জন্ম, কবিতার জন্য। তো কবিতার জন্মে উনি কিন্তু প্রথম লাইন যেটা লিখেছিলেন সেটা লিখেছিলেন যে দুঃখই হচ্ছে কবিতার জননী। এই পৃথিবীর প্রথম কবিতা উচ্চারিত হয়েছিল এক দুঃখিত ঋষির হৃদয় থেকে। তিনি অকস্মাৎ বাধাপ্রাপ্ত হয়ে এক প্রণয় দৃশ্য দেখে শোকার্ত হয়েছিলেন। তো কবিতা নিয়ে ওনার নিজস্ব চিন্তা ভাবনা ছিল, এবং উনি মনে করতেন হয়তো যে উনি আসলে কখনো পারফেক্ট কবি হতে পারেন নাই, যে কারণে অনবরত লিখে গেছেন। যাই হোক, ধন্যবাদ হাসান মেহেদীকে এই সুন্দর সংকলনটা করার জন্য। এইটা ছিল হচ্ছে এই মাসের আমার বই পড়া।